এভরিওয়ান, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের আজকে এসএসসি লাইভ ক্লাসে। যারা আমাদের সাথে ক্লাসে উপস্থিত আছো তাদেরকে একটু বলে নেই যে যেহেতু আমরা লাস্ট লাইভ ক্লাসটা করেছিলাম অ্যাকাউন্টিং রিলেটেড, তাই আজকে লাইভ ক্লাসটা আমরা করেছি ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত। আর ব্যবসায় উদ্যোগের আজকের টপিকের নামটা যেটা আমি ফার্স্ট ক্লাসে করাবো সেটা আমি উপরে লিখে দিয়েছি। তো তোমার ফ্রেন্ড যারা এখন পর্যন্ত ক্লাসে এসে পৌঁছয়নি ওদেরকে একটু ট্যাগ করে দাও আর আমাদের ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। ইন কেস তুমি মাঝখান থেকে ভিডিওটা ছেড়ে চলে গেলে, হয়তো বা তোমার কোনো কিছু পড়তে হচ্ছে কিংবা তোমার ফ্রেন্ড মিস করে গেল, তো তাকে একটু বলে দিও যে আসলে 10 মিনিট স্কুলের লাইভ গুলা মিস হলেও কখনো সম্পূর্ণরূপে মিস হয়ে যাবে তা না, এটাকে পরবর্তীতে তুমি আবার পেতে পারো। কোথায় এবং কিভাবে সেটা একটু তোমাদেরকে বলে দিই। তুমি পেতে পারো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। সবাই জানো www.10minuteschool.com। তো আমি সেই ওয়েবসাইটে যাবার পর যে ঘরটা আসবে সেটা তোমাকে দেখাচ্ছি আমাদের সার্ফেসের মাধ্যমে। প্রোডাকশন ম্যানেজার আমাকে একটু পরে সার্ফেসটা হ্যান্ড ওভার করে দিবে। আমি সেটা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তুমি 10 মিনিট স্কুলে গিয়ে লাইভ গুলো আবার দেখতে পারো। টিল দেন একটু বলে রাখি যে আমাদের হাতের বাম পাশে তুমি দেখতে পাচ্ছ একটা ছোট চেক লিস্ট আমি লিখে রেখেছি। হ্যান্ড রাইটিং খুবই বাজে, তো আমাকে কমেন্ট সেকশনে একটু পরপর রিমাইন্ডার দিবা যে আপু আমি হ্যান্ড রাইটিং বুঝতে পারছি না। তোমার জন্য আমি হ্যান্ড রাইটিংটা চেষ্টা করবো আর একটু বেটার করার। বলছিলাম চেক লিস্টের কথা। চেক লিস্টে আজকে আমরা দেখবো ব্যবসার, প্রথমে যেটা দেখবো ব্যবসার আইনগত দিক। আইনগত দিকের মধ্যে প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন দেখা যায়। কেন? যখন তোমাকে বলা হয় কোন একটা অবজেক্টিভ মার্ক করতে তখন তুমি কনফিউজড হয়ে যাও। সেই কারণটা আজকে আমরা ক্লিয়ার করবো আমাদের লাইভ ক্লাসে। ওকে, আর এরপর ব্যবসায় পরিকল্পনাটা দেখবো। ব্যবসায় পরিকল্পনাটা আসলে কেন করতে হয়, কার জন্য করতে হয়, সেইগুলো নিয়ে আজকে আমরা আমাদের প্রথম লাইভ ক্লাসে কথা বলবো। আর সেকেন্ড লাইভ ক্লাসে কথা বলবো আমাদের ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে এবং বাংলাদেশের শিল্প নিয়ে। সো আমাদের ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলো না। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে লাইভ ক্লাসটা তুমি পরবর্তীতে আবার পেতে পারো। সেটার জন্য যেতে হবে 10 মিনিট স্কুল লাইভ এই বাটনটাতে, সেটা তুমি পেয়ে যাবে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। তো আমি আমাদের সার্ফেসে যেহেতু একটু কাজ করছে এটা নিয়ে একজন, আমি একটু ওয়েট করছি। আমরা পড়ায় চলে যাই সরাসরি, তাই ভালো হয় না? আচ্ছা, তো আচ্ছা সার্ফেসটা পেয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ প্রোডাকশন ম্যানেজার ইমুকে। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যেটা তোমরা সবাই জানো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, রাইট? সো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ছোট ছোট সেকশন করা আছে। তুমি কোন সেকশনের আন্ডারে পড়ো, অর্থাৎ এসএসসি, তাই না? আমি সরাসরি এসএসসি তে ক্লিক করলাম। এসএসসি তে ক্লিক করার পর ওপরে একদম টপে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট অপশনস আছে। সেখানে একটা আছে লাইভ ক্লাস। তো তুমি লাইভ ক্লাসটাতে ক্লিক করে, লাইভ ক্লাসটা লোড হচ্ছে। লাইভ ক্লাসটা লোড হলে খুব ইজিলি তুমি সেখানে আমাদের লাইভ ক্লাস সংক্রান্ত সাবজেক্ট গুলো পাশাপাশি দেখতে পাবে কয়টা সাবজেক্ট আছে। এই লাইভ ক্লাসের সাবজেক্ট গুলো থেকে তুমি তোমার পছন্দের লাইভ ক্লাসের সাবজেক্টটাতে গিয়ে খুব ইজিলি দেখে নিতে পারো তোমার মিস হয়ে যাওয়া লাইভ ক্লাসটা। ওকে, সো এখন চলে যাই আমাদের যে টপিকটা নিয়ে আজকে পড়বো সেটাতে। কথা বলছিলাম ব্যবসার আইনগত দিক নিয়ে। ব্যবসায় করতে গেলে একটা একদম ডেফিনেশন, সংজ্ঞার মধ্যে একটা শব্দ ছিল অর্থনৈতিক হতে হবে এবং বৈধ অর্থনৈতিক উপায়। যখনই এই শব্দটা চলে আসছে না, বৈধ, এই বৈধ শব্দটা আমাদের অনেক স্কোপকে লিমিটেড করে দেয়। অনেক কিছু নিয়ে তো তুমি ব্যবসা করতে পারো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই উড লাইক টু মেনশন অ্যাবাউট নার্কোটিক্স। অনেকে তো মাদক দ্রব্য নিয়েও ব্যবসা করে না? যেহেতু আমরা সবাই এসএসসি পরীক্ষার্থী, আমরা সবাই জিনিসগুলো মোটামুটি জানি। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কি নিয়ে ব্যবসায় হচ্ছে না হচ্ছে। যখনই অর্থনৈতিক উপায় হওয়া সত্ত্বেও সেটা বৈধ না হয়, সেটাকে কিন্তু আমরা ব্যবসায় বলতে পারি না। মাদক নিয়ে কেউ ব্যবসা করে, সমাজে কি আমরা কেউ তাকে ব্যবসায়ী বলে পরিচয় দিতে চাইবো? চাবো না। এফবিসিসিআই কি কখনো তাদেরকে মেম্বার করবে? করবে না। যেই কারণে করবে না, এটাই হচ্ছে সেই রিজন, বৈধতা। বৈধতা নিয়ে কথা বলতে গেলে চলে আসে ব্যবসা করার জন্য প্রয়োজন হয় আমাদের একটা লাইসেন্সের, তাই না? এই যে লাইসেন্সের কথা বলছিলাম, এই লাইসেন্সটা বিভিন্ন উপায় তুমি করতে পারো ব্যবসা করার জন্য, এবং এর মধ্যে একটা উপায় হচ্ছে ফ্র্যাঞ্চাইজ করা। ফ্র্যাঞ্চাইজ যেহেতু বলে ফেললাম ফ্র্যাঞ্চাইজিং এর কথা, ফ্র্যাঞ্চাইজিং নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ফ্র্যাঞ্চাইজিং মনে হয় কেবলমাত্র রেস্টুরেন্টের করা যায়। আসলে তোমাদের একটা মজার স্টোরি বলি। আমি তোমাদেরকে লাইভ নিতে আসার আগ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়ে একটা জিনিস দেখতেছিলাম, which is called আইপিএল অকশন। ঠিক আছে, আমি জানি না তুমি এটা সম্পর্কে কতটুকুন পরিচিত। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটার অকশন, দ্যাট মিনস এটার নিলাম। আইপিএল এর অকশন, এখানে একটা মজার জিনিস হয়, কি হয় জানো? বিভিন্ন দেশের প্লেয়ারদেরকে নিলাম করা হয় যে তারা আইপিএল এর হয়ে কোন টিমে খেলবে। বিভিন্ন টিম তাদের বেস প্রাইসের
ওপর ভিত্তি করে তাদেরকে কিনে নেয়। এই যে বললাম বিভিন্ন দেশের প্লেয়াররা যখন আইপিএল এ খেলতে আসে, ওভারসিজ প্লেয়ার, তাই না? এই প্লেয়াররা প্রত্যেকে যে কোনো একটা ক্রিকেট বোর্ডের সদস্য, ক্রিকেট বোর্ড, ঠিক আছে? যেই ক্রিকেট বোর্ডের তুমি মেম্বার, সেই ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএল ওদেরকে অকশন করে কিনে নেয়, রেন্ট করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং এই পদ্ধতিটাকেও বলে ফ্র্যাঞ্চাইজিং। তার মানে আজকে বিশ্বাস করো আমি নিজেও না এটা জানতাম না, তোমাদের এই প্রিপারেশন নিতে গিয়ে আমার মাথায় টপিকগুলো ঘুরছিল, সেই সুবাদে আজকে আইপিএল এর অকশন দেখতে গিয়ে আমিও জিনিসটা শিখলাম। তখন মনে হলো আজকে লাইভে স্টুডেন্টদেরকে আমার এটা জানানো উচিত যে কেবলমাত্র রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজিং হয় না। তুমি ফ্র্যাঞ্চাইজিং এর কথা শুনলেই তোমার মনে হবে ফার্স্ট অফ অল কেএফসির কথা, তাই না? কেএফসি পিৎজা হাটের কথা আমরা অনেক শুনি, তোমার বইয়ে, তোমার পাঠ্য বইয়ে এসএসসি তে কেএফসির কথা বলা আছে। এখন এই যে বললাম কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, এইসব জায়গার নাম শুনলে আমাদের মনে হয় কি কেবল মনে হয় রেস্টুরেন্টেরই ফ্র্যাঞ্চাইজিং পসিবল, বাট দ্যাটস রং। তুমি প্লেয়ারদেরকেও ফ্র্যাঞ্চাইজ করতে পারো। প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজ করার মাধ্যমে আইপিএল তাদেরকে দিয়ে বিভিন্ন টিমে খেলায়। আমাদের দেশ থেকেও বিভিন্ন প্লেয়ার গিয়েছে এবং এই কারণেই আমি আসলে অপশনটা আজকে দেখছিলাম। আচ্ছা, তো যখন কেএফসির কথা বলে ফেললাম, একটু খেয়াল করো তো এই ছবিটার মধ্যে, খেয়াল করলে দেখতে পাবা এখানে কেএফসি নামটার নিচে রেস্টুরেন্ট কথাটা লেখা আছে। কেএফসি রেস্টুরেন্ট, আমার মনে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ। যে কারণে কেএফসি রেস্টুরেন্ট লেখা আছে, কেএফসি না লিখে, এটা আজকে আমরা ফাইন্ড আউট করবো কেন কেএফসি না লিখে কেএফসি রেস্টুরেন্ট লেখা। আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে আমি যতটুকু দেখেছিলাম, আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে আমি দেখেছিলাম যে কেএফসি সংক্রান্ত যখন ফ্র্যাঞ্চাইজিং এর কথা বলা আছে, সেখানে বলা আছে যে বাংলাদেশে কেএফসি ফ্র্যাঞ্চাইজিং করা হয়েছে। ঝটপট আমাকে একটু কেউ কমেন্ট সেকশনে বলতে পারো যে কেএফসি ফ্র্যাঞ্চাইজার বাংলাদেশে কে? একটু ঝটপট কমেন্ট সেকশনটা আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, একটু জানিয়ে রাখি কমেন্ট সেকশনে, যদি কারো কোনো প্রবলেম থাকে ব্যবসায়ী উদ্যোগের এই চ্যাপ্টার সংক্রান্ত, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করে দিও, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার অ্যান্সারটা করে দেওয়ার। আচ্ছা, বিজনেসের বৈধ আইন কত সালে? প্রশ্নটা করেছো স্বর্ণা খান। স্বর্ণা, তোমার প্রশ্নটা না আমি ঠিক বুঝতে পারছি না। আপু তুমি কি আরেকটু স্পেসিফিক্যালি প্রশ্নটা করবে? আমি তোমার প্রশ্নের উত্তরটা করে দিব। ওয়েট করছিলাম। আচ্ছা, তানভীরা জামি কমেন্ট করেছে, আপু টেক আউট আর টেক আউট 2.0। এক্স্যাক্টলি, ঢাকাতে একটা দোকান আছে টেক আউট। সেই টেক আউটের কিছুদিন আগে ফেসবুকে খুব ঝড় উঠেছিল যে 2.0 নামে ঠিক টেক আউটের ছবিটা দিয়েই ওরা একটা নতুন আউটলেট খুলেছে। তো এটা ছিল একটা ইনফ্রিঞ্জমেন্ট। তুমি আরেকজনের এই যে তুমি ওর প্রতীকটা নিয়ে কপি করে আরেকটা নিজের নামে খুলে বসলা 2.0 নামে, এটা তুমি করতে পারো না। কেন করতে পারো না এটা আমরা আজকে ক্লাসে দেখবো। কথা বলছি, আচ্ছা ট্রান্সকম, অলরেডি নামটা পেয়ে গিয়েছি যে ট্রান্সকম ফুড। ফার্স্ট আমাকে রাইট অ্যান্সারটা করেছো তৌফিক মাহবুব, থ্যাংক ইউ সো মাচ তৌফিক। তৌফিকের পর শান্ত আমাকে বলেছো রাইট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ গাইস। যে জন্য বলছিলাম কেএফসি যখন কারো কাছ থেকে আমরা ফ্র্যাঞ্চাইজিং করি তখন দুটো পক্ষ জড়িত থাকে। একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজর আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। যখন কেএফসি ফ্র্যাঞ্চাইজার অর্থাৎ কেএফসির কাছ থেকে আমি কিছু কিছু জিনিস কি করলাম, ওর কাছ থেকে আমি ভাড়া করলাম। যে যে জিনিস ভাড়া করলাম তার মধ্যে রয়েছে কেএফসির নির্দিষ্ট রেসিপি, ও কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে, অর্থাৎ ও কি কি দ্রব্যের মাধ্যমে কোন কোন জিনিস ব্যবহার করার মাধ্যমে ওই রান্নাগুলা করে, এই জিনিসগুলা ওদের কাছে একটা সিক্রেট, তাই না? যখন আমি কারো কাছ থেকে ওর একটা সিক্রেট ভাড়া করব এবং এই ভাড়া করার পদ্ধতিতে আমি ওর কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আমি বাংলাদেশে আমার নিজের টাকা, আমি তো বাংলাদেশ আছি তাই না, আমি লোকেশন নিলাম, ওই লোকেশনটাতে আমি নির্দিষ্ট মানুষজন নিলাম, আমি হিউম্যান রিসোর্সটা শর্টকাটে লিখলাম এইচআর, আমি লোকেশন ঠিক করলাম, আমি হিউম্যান রিসোর্স দিলাম, ওর কাছ থেকে এই সিক্রেট রেসিপিটা আমি ভাড়া করে আমার ব্যবসায় কাজে লাগাচ্ছি এবং আমি আমার এই কার্যক্রম থেকে যা কিছু সেলস হবে অর্থাৎ আমার যা বিক্রয় হবে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই পাশে, যদি দেখতে না পাও আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দিও। এটার ফলে আমার কেএফসি রেস্টুরেন্ট থেকে
আমার যা বিক্রয় হবে সেটাকে আমি সে ফর এক্সাম্পল 60-40 রেশিওতে ভাগ করে দিব। ভাগ করে কিছু আমি ওকে দিব, বাকিটা আমার থাকবে। যেই পোর্শনটা ওকে দিব সেটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং ফি। এই টার্মটা আমরা সবাই জানি, তাই না? সো যখন এই একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা কেএফসি কে বাংলাদেশে নিয়ে আসি, তখন সেটাকে বলে ফ্র্যাঞ্চাইজিং করা। আর এই ফ্র্যাঞ্চাইজিং এর দুটো পক্ষ, ফ্র্যাঞ্চাইজার আর ফ্র্যাঞ্চাইজি যে কিনা বাংলাদেশে আছে, এই পুরো প্রসেসটা একটা বৈধ উপায় এবং এটা একটা লাইসেন্সের মাধ্যমে করা হয়, যে লাইসেন্সটার নাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজ করা। ফাইনালি যখন তুমি বাংলাদেশে বসে কেএফসি রেসিপি ফলো করছো, ওর মতো কোয়ালিটি মেনটেন করছো, যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত ট্রান্সকমের সাথে কেএফসির একটা ফ্র্যাঞ্চাইজি ছিল। দেন 2016 কি হয়, ওদেরকে ফাইন করা হয়। ফাইন করা বাংলাদেশে কেএফসির যে সেখানে যে দেখে যে ওরা কি ইউজ করছে, কেএফসির কোয়ালিটি পারছে না, ওর যারা পণ্য ব্যবহার ওগুলা কোনোটাই কোয়ালিটিফুল না। তখন করলো কেএফসি, তখন যে কিনা ফ্র্যাঞ্চাইজার, সে ওই যে একটা লাইসেন্স ছিল, বলেছিলাম না যে লাইসেন্সের মাধ্যমে এটা করা হয়, ও ওই লাইসেন্সটা আর রিনিউ করে না, দ্যাট মিনস আর নবায়ন করে না। যেহেতু কেএফসি লাইসেন্সটা নবায়ন করতে নারাজ হয়, এই ডিসিশনটা কেএফসি নিয়েছিল। কেএফসি যখন বলে যে না, আমি আর তোমাদের সাথে বাংলাদেশে ব্যবসা করব না ট্রান্সকমের সাথে, তখন থেকে কি হয়, কেএফসি নামের পর বাংলাদেশে খুব চালাকি করে এই রেস্টুরেন্ট শব্দটা ব্যবহার করা হয়। ছোট করে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট লেখাটা। কেএফসি যখন থেকে কেএফসি রেস্টুরেন্ট হয়ে গেল, দ্যাট মিনস ছোট করে ওরা এখানে রেস্টুরেন্ট এই ওয়ার্ডটা লেখা শুরু করলো, তখন থেকে বাংলাদেশে কেএফসির সাথে ফ্র্যাঞ্চাইজিটা ওভার হয়ে গেল। তাহলে এখন বুঝতে পারছো কি কি জিনিস মেনটেন করার মাধ্যমে তুমি ফ্র্যাঞ্চাইজিংটা করতে পারো। আর বাংলাদেশে তার মানে এখন কেএফসি আর ফ্র্যাঞ্চাইজিং নাই। ওকে, তো এখন তোমাদের জন্য আরেকটা ছোট প্রশ্ন। ফ্র্যাঞ্চাইজিং তো বললাম এগুলার কথা, বাংলাদেশে কোকা কোলার ফ্র্যাঞ্চাইজিং কাদের আছে এটা কি একটু কমেন্ট সেকশনে যদি জেনে থাকো বলতে পারো ঝটপট, যদি না জেনে থাকো আমি তোমাকে লাইভে জানিয়ে দিব। তো যারা যারা জানো একটু কমেন্ট সেকশনে বলে দাও কোকা কোলার ফ্র্যাঞ্চাইজিং বাংলাদেশে। আচ্ছা, ভিডিও কোয়ালিটিটা খারাপ ইসমাম চৌধুরী বলেছো। ইসমাম চৌধুরী, তুমি যদি ভিডিও কোয়ালিটিটা ঠিক মতো দেখতে না পাও, তাহলে আমি বলবো যে তুমি ব্রাউজারটা একটু রিফ্রেশ করে নাও, ঠিক আছে? ব্রাউজারটা রিফ্রেশ করলে আশা করব দেখতে পাবে। আচ্ছা, লাইনে ডিস্টার্ব বলছো সবুজ, আমি খুবই সরি ভাইয়া, তুমি একটু ওয়াইফাইটা টার্ন অফ করে টার্ন অন করে দেখতে পারো, কিংবা আরেকবার একটু রিফ্রেশ করে দেখতে পারো। আচ্ছা, অ্যান্সার্স পাচ্ছিলাম ট্রান্সকমের। সোহাগ, তোমাকে একটু জানিয়ে দিই, হাসান রমজান ফার্স্ট আমাকে রাইট অ্যান্সারটা দিয়েছে, আব্দুল মোনেম লিমিটেড, এক্স্যাক্টলি আব্দুল মোনেম ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়েস। আচ্ছা, আব্দুল মোনেমের অ্যান্সারটা রাইট ছিল। কাকে জানি বলছিলাম, হবে না, সোহাগ, সাইফ মাহমুদ সোহাগ, তুমি ট্রান্সকম বলেছো। ভাইয়া ট্রান্সকম এটার অ্যান্সারটা না, এটা আব্দুল মোনেম বাংলাদেশে এটার বটলিং এর কাজ করে, ঠিক আছে? আর বাংলাদেশে ওদের নিজস্ব একটা প্ল্যান্ট আছে, বাংলাদেশে ওরা আরো বেশি ইনভেস্ট করতে চলেছে, যেহেতু এটা একটা অনেক বড় ইভেন্ট, দ্যাটস ওয়াই কোকা কোলার নামটা জিজ্ঞেস করলাম। আর ট্রান্সকমের কথাটা যেহেতু চলে আসলো, ট্রান্সকম বাংলাদেশে আরো একটা ফ্র্যাঞ্চাইজিং করে, এই একটা ছবির মাধ্যমে ছোট করে পাশে দিয়ে দিয়েছিলাম, যদি দেখে থাকো, সেটা ছিল পিৎজা হাট। ওকে, আরো অনেক ধরনের ওরা ফ্র্যাঞ্চাইজিং করে। তো ফ্র্যাঞ্চাইজিংটা কেবলমাত্র রেস্টুরেন্টের জন্য হয় না। এই ইনফরমেশনটা যেটা আজকে আমরা ক্লাসে বললাম, তোমার ফ্রেন্ডকে যদি জানিয়ে দিতে চাও, ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাকে একটা জানার সুযোগ করে দাও। আর তুমি তোমার বন্ধুরা যারা এখন পর্যন্ত এসে পৌঁছানোনি, একটু ট্যাগ করে তাদেরকে নিয়ে আসতে পারো ক্লাসে। তো এরই সাথে চলে যাই ফ্র্যাঞ্চাইজিং এর পর আমাদের পরবর্তী টপিকে, যেখানে দেখবো আর কি কি উপায়ে লাইসেন্সিং এর মাধ্যমে তুমি ব্যবসা করতে পারো। এতদিন আমরা কেবল জানতাম এক মালিকানা, অংশীদারি, দেন তোমার যৌথ মূলধনী, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়, এগুলোর মাধ্যমে ব্যবসা করা যায়, which is true, বাট এটার বাইরেও তুমি বিভিন্ন ধরনের লাইসেন্স জোগাড় করতে পারো। এর মধ্যে লাইসেন্সের কথা না বলে আরেকটা ওয়ার্ড বলি, which is called তুমি যখন বিভিন্ন ধরনের আবিষ্কার করো, উদ্ভাবন করো, যেটাকে আমরা বলে থাকি মেধা সম্পদ, সেটা নিয়ে একটু দেখবো। মেধা সম্পদ, আমার হাতের লেখা আমার মনে হয় তোমাদের অনেকের বুঝতে কষ্ট হয়, একটু কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিও, আমি চেষ্টা করবো ভালো করার।
বাই বর্ন আমার হ্যান্ডরাইটিং খুব ভালো না। তানভীর রহমান আমাকে বলেছে আপু কেএফসি কিন্তু ঢাকাতে আছে। এক্স্যাক্টলি, কেএফসি আছে ভাইয়া, কিন্তু সেটা অরিজিনাল কেএফসি ফ্র্যাঞ্চাইজিং না, ওটা কেএফসি নিচে দেখবা ছোট করে লেখা থাকে কেএফসি রেস্টুরেন্ট। ওকে, আচ্ছা। বাহরাইন থেকে আমাদের সাথে জয়েন করেছে ওমর সবুজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমাকে সাথে পাবো। তো কথা বলছিলাম মেধা সম্পদ নিয়ে। মেধা সম্পদ শব্দটা কিসের জন্য ব্যবহার করা হয়? যখন তুমি ব্যবসায়ের কাজে কোনো কিছু আবিষ্কার করছো, যখন তুমি ব্যবসায়ের প্রয়োজনে কোনো কিছু উদ্ভাবন করছো। এখন প্রশ্ন হতে পারে ব্যবসায় করছি ভাই, আমি আবিষ্কারের উদ্ভাবন কখন করব? আবিষ্কারের উদ্ভাবন আমি করি যখন ব্যবসায়ে, যখন আমরা পড়ছিলাম যে ব্যবসায় কি কি ধরনের ডিপার্টমেন্টালাইজেশন হয়, তাই না? কি কি ভাগে ভাগ করা হয় একটা অফিস, একটা ব্যবস্থাপনাকে। সেকেন্ড ক্লাসে আমরা আজকে সেটা দেখবো। আবার সেই একটা ভাগ ছিল R&D, তাই না? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর কাজটা কি একটু বলে রাখি। ওরা এই আবিষ্কার আর উদ্ভাবনের কাজ করে। ওরা কি করে, তোমার ব্যবসায় যেই পণ্য নিয়ে ব্যবসা করছো বা যে সেবা নিয়ে ব্যবসা করছো, সেই ক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করে। এটা হতে পারে কোনো শিল্পর ক্ষেত্রে, হতে পারে কোনো সেবার ক্ষেত্রে, সার্ভিস ইন্ডাস্ট্রিতেও করা হয় যে এই সেবাটাকে আরো ভিন্ন উপায় কিভাবে দেয়া যেতে পারে। এবং এটা সব থেকে বেশি প্রচলিত হয় টেকনোলজি সেক্টরে, টেক ইন্ডাস্ট্রিতে। আরেকটা হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রিতে এটা খুব বেশি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হতে পারে যে মেধা সম্পদটা, যেহেতু এটা একটা সম্পদ বললাম মেধাগত দিক থেকে, এটাকে আমি কিভাবে নিয়ে ব্যবসা করব? এই মেধাগত যে আবিষ্কারটা তুমি করছো, এই আবিষ্কারটা তুমি কতদিন পর্যন্ত নিজের নামে ব্যবহার করতে পারবা? যতদিন পর্যন্ত তোমার এটার উপর একটা মালিকানা থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেই কারণে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হয়, ওই প্রপার্টি শব্দটা ব্যবহার করার মাধ্যমে এটার উপর একটা মালিকানা দাবি করা হয়। দ্যাট মিনস তুমি তোমার নিজস্ব আবিষ্কার বা উদ্ভাবনটার উপর একটা মালিকানা দাবি করছো। তাহলে এই মালিকানাটার ফলে আমি কি কি লাভ পাবো? কেন আমি এটা করব? এই কেন রিজনটা হচ্ছে, এটা করার মাধ্যমে এই আবিষ্কার থেকে তুমি বিক্রি করতে পারবে। এই আবিষ্কারটার যে পণ্য সংক্রান্ত সেটা বিক্রি করে ডেফিনেটলি তুমি একটা লাভ করবা। ওই যে লাভ করছো, এই লাভটা নিজের মালিকানা দাবি করার জন্য আমরা কপিরাইট করি, প্যাটেন্ট করি, ট্রেডমার্ক করি, এই তিনটা শব্দ ব্যবহার করি। ওকে, আর কেন বললাম এটা করি? এটা করি সো দ্যাট এই বিক্রিটা সোললি আমার লাভ হয়। আচ্ছা, এখন একটু ঝটপট একটা প্রশ্নের উত্তর আমাকে একটু করে ফেলো। ইমু, আমাকে তুমি একটু স্কচ টেপ ছিঁড়ে দিতে পারো কি? থ্যাংক ইউ সো মাচ। এখন একটু ঝটপট এই প্রশ্নটা অ্যান্সারটা আমাকে করে দাও যতক্ষণ ইমু আমাকে স্কচ টেপ ছিঁড়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইমু। গাইস, এই কোয়েশ্চেনটার ঝটপট আমাকে তুমি অ্যান্সারটা করে দাও যদি তুমি জেনে থাকো, এবং আশা করবো এসএসসি এত কাছাকাছি তোমার এই ছোট্ট প্রশ্নটা অ্যান্সার করতে কষ্ট হওয়ার কথা না। আমি ওয়েট করছি তোমার কমেন্ট দেখার জন্য। টিল দেন আমাকে একটু ঝটপট অ্যান্সারটা করে দাও। দ্যাট মাচ উইল ডু। ওকে, আমি তোমার কমেন্টটা একটু দেখে আসি। রিয়াজউদ্দিন আমাকে একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা একটু উত্তর করতে চাচ্ছি যে আমি এমন একটা পণ্যের উদাহরণ চাচ্ছি যেটা সারা বছর উৎপাদন করা হয় কিন্তু ভোগ হয় নির্দিষ্ট একটা ঋতুতে। আমব্রেলা, ছাতা, তুমি সারা বছর ধরে উৎপাদন করো কিন্তু একটা নির্দিষ্ট সিজন ছাড়া তুমি চাইলেও এটাকে ব্যবহার করতে পারবে না। আই থিঙ্ক দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান এক্সাম্পল। ওকে, চলে যাচ্ছি পরবর্তী টপিকে, দেখি আর কার কোনো প্রশ্ন আছে কিনা। 8 মার্চ, সোহাগ 8 মার্চ তো উইমেন্স ডে ভাইয়া, 8 মার্চ না। আর একটু চেষ্টা করে দেখো তো তুমি পারো কিনা। আমার মনে হয় তুমি পারবা। না ভাইয়া, গুগল না করে অ্যান্সারটা করতে পারলে ভালো হয়। এপ্রিল 26, শাফিউল শুভ, যিনি কিনা আমাদের সাথে ফাইন্যান্স ক্লাস নিয়ে থাকেন 10 মিনিট স্কুলে। থ্যাংক ইউ সো মাচ শুভ রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। গাইজ, 8 মার্চ যারা অ্যান্সার করছো, একটু খেয়াল করেছো কি আমি ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল ডে বলেছিলাম? ইন্টেলেকচুয়ালটা যারা খেয়াল করছো না তাদের জন্য খুবই সরি। 8 মার্চ বলছো। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যান্সারটা 26 অফ এপ্রিল। 26 অফ এপ্রিল। আচ্ছা, কোনো সমস্যা নাই, যাদের ভুল হয়ে গেছে কোনো সমস্যা নাই, ক্লাসের পর থেকে যেন আর ভুল না হয় সেটা চেষ্টা করো।
তৃপ্তি আর নাজমুন আমাকে 26 এপ্রিল লিখে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। তোমরা যে অ্যান্সারটা পেরেছো এই জন্য তোমাদেরকে কনগ্রেচুলেশনস। আর যারা পারোনি তাদের জন্য একটা সুযোগ ছিল এই প্রশ্নটা ভুল করার মাধ্যমে নেক্সট টাইম রাইট করার চান্সেসটা বাড়িয়ে দেওয়া। সো চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে আচ্ছা কমেন্টে আর কারো কোনো প্রশ্ন আছে কি? 16th এপ্রিল আনামুল তুমি মনে হয় 1টা ভুলে প্রেস করে ফেলছো ভাইয়া, আই হোপ তুমি 26 লিখতে চাচ্ছিলা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সো চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে আজকে তোমাদেরকে আচ্ছা বাংলাদেশে না এই ধরনের বিভিন্ন আবিষ্কার উদ্ভাবনের জন্য মালিকানা সত্ত্ব দাবি করা হয়। বাংলাদেশে পাটের জেনম, আমি জানি না তুমি এটা জানো কিনা, বাংলাদেশে মাকসুদুল আলম তিনি পাটের জেনম আবিষ্কার করেছিলেন, যে কারণে ছত্রাক থেকে পাটটাকে কিভাবে বাঁচানো যায় এটার জন্য এটা কাজে লাগে। সো এটা কিন্তু ওনার নামে প্যাটেন্ট করা। সো যখন আমরা নতুন আবিষ্কার করি, উদ্ভাবন করি, তখন আমরা এই প্যাটেন্ট শব্দটাকে ব্যবহার করি। যেমন পাটের জেনোমটা আবিষ্কার করেছিলেন মাকসুদুল আলম, তার নামে এটা প্যাটেন্ট করা। সো এই যে প্যাটেন্টটা করা, এর মানে যদি কোনো পেস্টিসাইডস কোম্পানি, কোনো ফার্মা কোম্পানি পাটের জন্য কোন ধরনের ওষুধ আবিষ্কার করতে চায়, সেখানে যদি এই উদ্ভাবনটা তারা কাজে লাগাতে চায়, এর জন্য এই যে পাটের জেনোম আবিষ্কারকারী মাকসুদুল আলম, যিনি আমাদের মাঝে এখন আর মানে নেই, তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে। অর্থাৎ ওই যে পেস্টিসাইড কীটনাশক, এটা বিক্রয় থেকে যে লাভটা আসবে, ওই লাভের অংশটা থেকে তাকে তোমার টাকা দিতে হবে। এটি হচ্ছে প্যাটেন্ট করার সুবিধা, যে জন্য আমরা প্যাটেন্টটা করে থাকি। আচ্ছা কমেন্টে হিসাব বিজ্ঞান, আচ্ছা হিসাব বিজ্ঞান, আচ্ছা গাইস তোমাদেরকে হিসাব বিজ্ঞান সংক্রান্ত কিছু টপিক দিয়ে দেওয়া আছে এখানে, সেই টপিকগুলো একটু এক ফাঁকে দেখে নিও। What are the relationship or difference between intellectual property, patent and proprietary? মুত্তাকি একটা প্রশ্ন করেছো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে মেধা সম্পদ। যখন তুমি কোনো কিছু আবিষ্কার বা উদ্ভাবন করছো, সেটা হতে পারে শিল্প, সেটা হতে পারে সাহিত্য সংক্রান্ত যে কোনো কিছু, সেটা সবকিছু কি আমরা বলে থাকি মেধা সম্পদ। এরপর বলেছো প্যাটেন্ট। প্যাটেন্ট করা হয় যখন এই আবিষ্কার বা উদ্ভাবনের উপর মালিকানা দাবি করা হয়। আর প্রপারেটরি হচ্ছে যখন আমরা বলি প্রপারেটরিশিপ, তখন আমরা নতুন ব্যবসা করার ক্ষেত্রে এই কথাটা বলে থাকি, মালিকানার ক্ষেত্রে। আই গেস দ্যাট ওয়াজ ওকে। আচ্ছা এখন চলে যাই ট্রেডমার্ক নিয়ে কথা বলতে। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে, যদি মনে হয় যে আপু একটু এসএসসির জন্য বেশি টাফ হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দিও। আমি চাইবো যাতে করে আজকের লেকচারটার পর এই সংক্রান্ত টপিক তোমার ক্লিয়ার হয়ে যায় উইদাউট এনি কনফিউশন, এবং আমরা খুব বেশি কঠিন কিছুতে যাব না। আর আমি চেষ্টা করবো তোমার বইয়ের ভেতরের যা যা টপিক আছে সেখান থেকেই তোমাকে নতুন কিছু বলার। কপিরাইট নিয়ে এখন কথা বলবো। আচ্ছা কপিরাইট কখন করা হয়? কপিরাইট করা হয়, কিছু শব্দ এখন বলবো একটু খেয়াল করো। কপিরাইট করা হয় পণ্য বা সেবার ক্ষেত্রে। কখন? বাণিজ্যিক পণ্য বা সেবা। এর আগের প্যাটার্ন থেকে আমি একটু ডিফারেন্ট একটা ওয়ার্ড এখানে ব্যবহার করেছি, বাণিজ্যিক পণ্য বা সেবার ক্ষেত্রে। তখন কিন্তু বলেছিলাম আবিষ্কার উদ্ভাবন, এখন বলছি বাণিজ্যিক পণ্য বা সেবা। এই শব্দটা একটু মাথায় রেখো কপিরাইটের ক্ষেত্রে। কেন করা হয়? কপিরাইট করা হয় সরি আমি ভুলে কপিরাইটের কথাটা লিখে ফেলছি, উড বি ট্রেডমার্ক। আচ্ছা গাইজ আই এম সো সরি, আমি ভুলে কপিরাইটটা লিখে ফেলছিলাম। ট্রেডমার্ক করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, যে বাণিজ্যিক পণ্য বা সেবা। আচ্ছা তো আই এম সো সরি হ্যাঁ ফর দ্য প্রিভিয়াস মিস্টেক, আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি জাস্ট ভুল করে এটা করে ফেলছি। আচ্ছা তো ট্রেডমার্ক, এই যখন ট্রেডমার্ক করব তখন এই শব্দটা একটু খেয়াল রাখবো যে বাণিজ্যিক পণ্য বা সেবা। কেন ট্রেডমার্ক করা হয়? ট্রেডমার্ক করা হয় যখন তুমি দেখতে পাও বাটা শুজ, আমরা সবাই এই নামগুলোর সাথে অনেক পরিচিত তাই না? বাটা, ছোট্টবেলা থেকে দেখে আসতাম যে লাল রং দিয়ে সুন্দর করে একটা একটু কার্সিভে লেখা থাকে বাটা। তো এই যে বাটা শুজের নামটা বাটা, এই বাটা লেখাটা দেখবা একটা নির্দিষ্ট ফন্ট ইউজ হয়, নির্দিষ্ট ফন্ট, নির্দিষ্ট কালার, নির্দিষ্ট অ্যাঙ্গেলে লেখে। এই যে বললাম বাটা লেখার একটা নির্দিষ্ট স্টাইল আছে তাই না? যখনই কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে এই ধরনের কোনো একটা বিশেষত্ব থাকে, আর যখন এই শব্দটা ব্যবহার করছি পণ্য সেবা, তখন আমরা সেটাকে বাণিজ্যিক কারণে
এই নামকরণটা করে থাকি। আমরা কিন্তু বলি না কোনো নতুন আবিষ্কারকে এটা একটা পণ্য, আমরা কখন বলি সেটাকে পণ্য? যখন সেটা আমরা বাজারে বিক্রয় করি, এটা একটা বিক্রয়িকতা থাকে, তখন সেটাকে আমরা বলি বাণিজ্যিক পণ্য বা সেবা। বাণিজ্যিক পণ্য বা সেবার কি থাকে? একটা স্বাতন্ত্র্য থাকে, এটাকে আমরা বলি প্রতীকী স্বাতন্ত্র্য। এখানে লিখি প্রতীকী স্বাতন্ত্র্য। প্রতীকী স্বাতন্ত্র্য মানে হচ্ছে এই যে একটা নির্দিষ্ট ফন্ট কালার দিয়ে প্রতীকের মাধ্যমে তুমি ওকে আইডেন্টিফাই করতে পারো। এই যে ওর একটা ইন্ডিভিজুয়ালিটি গ্রো করে অ্যাজ আ প্রোডাক্ট, অ্যাজ আ সার্ভিস টু দ্য কাস্টমার্স, এটাকে আমরা বলে থাকি প্রতীকী স্বাতন্ত্র্য। এইটাকে, এটার উপর একটা মালিকানা, এগেইন মালিকানা দাবি করার জন্য আমরা ট্রেডমার্ক করি। এই মালিকানাটা তাহলে কেন করা হয়? আগের মতোই, যে এখান থেকে আমরা লাভ করব। যেমন খেয়াল করে দেখো, তোমাকে যখন বাটা শুজ থেকে কোনো কিছু কিনতে বলা হয়, তখন আমরা কি অ্যাজিউম করি? যে যেহেতু এটা বাটা, তাহলে নিশ্চয়ই বাটার স্টোর থেকে কিনলে এটার অনেকদিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, নিশ্চয়ই বাটার শুটা আমার অনেকদিন টিকবে, মজবুত হবে। এটার জন্য আমার কাছে যা প্রাইস ওরা চাচ্ছে আমি সেটা দিতে আগ্রহী। যেই কারণে তুমি এটা করো সেটা হচ্ছে ওদের উপর একটা আস্থা, একটা বিশ্বাস। এটাকে আমরা বলে থাকি ব্র্যান্ড লয়্যালটি। ওদের একটা সুনাম থাকে, তাই না? এই সুনামটা কি সংক্রান্ত? এই পার্টিকুলার নামটা সংক্রান্ত। দ্যাটস ওয়াই এই নামটার উপর ওদের একটা মালিকানা থাকে। ঠিক আছে, কেউ এই নামটা ওদের কাছ থেকে চুরি করে নিয়ে ব্যবহার করতে পারবে না। এটাকে আমরা বলে থাকি ট্রেডমার্ক করা। এটাও একটা লাইসেন্সিং, যে কারণে তুমি পড়ছো বৈধ ব্যবসায়, ওই বৈধ ব্যবসায় করার জন্য একটা লাইসেন্স প্রয়োজন হয়। এই ট্রেডমার্কটাও একটা লাইসেন্স। এটা একটা আইনি একটা ডিড, একটা দলিল, যেই দলিল মতে তোমার এই নামটার উপর একটা মালিকানা থাকবে। সেম ইন টার্মস অফ কেএফসি। কেএফসির নিজস্ব একটা ট্রেডমার্ক, ওদের নাম, ওদের রেসিপি, এভরিথিং। কেএফসির কাছ থেকে যখন অন্য কেউ সেটাকে ভাড়া করতে চায়, তখন আমরা সেটাকে বলি ফ্র্যাঞ্চাইজিং। এখন তোমাকে একটা ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে বাটার মতো, আচ্ছা বাটার মতো প্রশ্নটা পরে করছি, আপাতত একটু দেখে নি কমেন্টে কি কিছু বলতে চাচ্ছ কিনা। প্যাটার্ন কিভাবে করা হয়? প্যাটার্ন কিভাবে করা হয় ভাই, এটা একটু আগে বলছিলাম যে প্যাটার্ন করা হয় যখন আবিষ্কার বা উদ্ভাবন করা হয়, ওটার উপর যখন মালিকানা দাবি করা হয়, তখন সেটাকে বলা হয় প্যাটেন্ট করা। আচ্ছা, কথা বলছিলাম ট্রেডমার্ক নিয়ে, ট্রেডমার্ক বলছিলাম বাটা নিয়ে। বাটার থেকেও আরো বড় এবং আরো ইন্টারেস্টিং একটা ট্রেডমার্কের এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সবার পছন্দের ফোন নিয়ে। হ্যাঁ, which is about Apple and Samsung. Apple আর ভার্সেস স্যামসাং। আচ্ছা, যখন কথা বলছিলাম প্যাটেন্ট নিয়ে এবং এখন কথা বলছি ট্রেডমার্ক নিয়ে, দুটো ক্ষেত্রেই এই একটা এক্সাম্পল আমরা আজকে দেখব, প্যাটেন্টের জন্যও ট্রেডমার্কের জন্য। আচ্ছা, প্যাটেন্ট আর ট্রেডমার্ক দুটার জন্যই এই অ্যাপল ভার্সেস স্যামসাং এর এই কেসটা খুব প্রযোজ্য। অ্যাপল কি করে বলে, যখন ওরা আইপ্যাড বানাচ্ছিল তখন ওরা বলে যে স্যামসাং আইপ্যাডের মতো করে কি বানিয়েছে? ট্যাব বানিয়েছে। স্যামসাং আমাদের কাছ থেকে একটা আবিষ্কার বা একটা উদ্ভাবন কপি করেছে, যেই কারণে ওরা বলে যে আইপ্যাড থেকে স্যামসাং ট্যাব কপি করে। ওটা ছিল প্যাটেন্ট পরিপন্থী। প্যাটেন্ট পরিপন্থী কেন? বিকজ অ্যাপল বলে এটা আমাদের আবিষ্কার, এটা আমাদের উদ্ভাবন, এটা আমাদের নিজস্ব একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা ছিল অ্যাপলের। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা যেহেতু ওদের নিজস্ব, ওদের মালিকানা, এটার উপর এটা বিক্রি করে লাভটা একমাত্র ওদের পাওনা, তাই না? যেহেতু স্যামসাং ওদের মতো করে ট্যাব বানানো শুরু করে দিয়েছে, এটা যেই আইনের পরিপন্থী, যেই মালিকানা সত্ত্বের পরিপন্থী, সেটার নাম হচ্ছে প্যাটেন্ট। নেক্সট, অ্যাপলের একটা নির্দিষ্ট লোগো আছে না, যে লোগোটা দেখে আমরা ছোটবেলা থেকে অ্যাপলকে আইডেন্টিফাই করতে পারি। সেই লোগোটা কিন্তু ওভারনাইট হয়ে যায়নি। লোগোটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনেক বিবর্তনের মাধ্যমে এই একটা লোগোতে এসে পরিণত হয়েছে। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে অ্যাপলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাপলের লোগোর যাত্রা। এই যে অ্যাপলের একটা লোগো, যেই লোগোটা দেখে তুমি অ্যাপলকে আইডেন্টিফাই করতে পারো,
যে লোগোটা আমি এখন খুব বাজেভাবে আঁকার চেষ্টা করব, যেটা হবে না। আচ্ছা, আমি একটু বাজে হলে আমি চেষ্টা করি আঁকার, দোষ নাই তো, রাইট? ওকে। সো এই যে অ্যাপেলের লোগোটা, এই অ্যাপেলের লোগোটা ওদের জন্য একটা আইডেন্টিটি। এই অ্যাপেলের লোগোটাকে তুমি কি বলবা? প্যাটেন্ট? এটা কি কোনো আবিষ্কার, কোনো উদ্ভাবন? না, এটা ওদের একটা প্রতীকী স্বাতন্ত্র্য। এটাকে আমরা বলবো ট্রেডমার্ক। সেম ওয়ে স্যামসাং এর একটা নিজস্ব ট্রেডমার্ক আছে, যেহেতু স্যামসাং এরটা আমার পক্ষে আঁকা সম্ভব না, সো আমি স্যামসাং এরটা তোমাদেরকে একটা ছবি দেখাই। সো এটা হচ্ছে স্যামসাং এর সেই লোগো। খেয়াল করে দেখো স্যামসাং এর ফন্টটা কিভাবে ইউজ হচ্ছে, এর মাঝখানে কোনো দাগ নাই, দেন একটা গোল্লা, গোল্লার ভিতরে স্যামসাং লেখা, এই যে একটা পার্টিকুলার ওয়েতে লেখা, একটা পার্টিকুলার ফন্ট ইউজ হচ্ছে, এটাই হচ্ছে ট্রেডমার্ক। আর অ্যাপল কি করে, ওই যে একটা প্যাটেন্টের কথা বলছিলাম যে স্যামসাং আমাদের কাছ থেকে প্যাটেন্টটা চুরি করে এটা বানাচ্ছে, এই কথাটা বলার জন্য একটু আগে যেটা বলছিলাম যে একটা মালিকানা থাকে। মালিকানাটা কেন থাকে? এটা বিক্রি করে আমি লাভ করব। তো যখন ওই প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট নিয়ে ওরা একটা কেস ঠুকে দেয়, সু করে স্যামসাংকে, তখন ওরা বলে স্যামসাং এর এই বছরের যা লাভ, যা মুনাফা, which was $400 million, পুরাটা অ্যাপল দাবি করে। ইন রিটার্ন তখন স্যামসাং বলে, ভাই পুরাটা আপনি কেন চান? আপনি ওই প্যাটেন্টটা যেই ডিভাইসের ছিল, ওই পার্টিকুলার ডিভাইসটা ইনফ্রিঞ্জ করার এগেইনস্টে আমার যা লাভ, আমি আপনাকে শুধু ওইটুকুন দিব, $400 million আমি আপনাকে কেন দিব? তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। বাকিটা আমি আশা করবো যে তুমি নিজ উদ্যোগে জেনে নিবে, বিকজ আজকে এটা নিয়ে কথা বলতে গেলে পুরো ক্লাস, পরবর্তী ক্লাসও বলা যাবে। তো কথা বলছিলাম কপিরাইটিং নিয়ে আর ট্রেডমার্ক আর প্যাটেন্ট নিয়ে। কপিরাইটিং এ যাচ্ছি, এর আগে ট্রেডমার্কটা একটু শেষ করে দিই। ট্রেডমার্কটা ছিল অ্যাপল আর স্যামসাং এর মধ্যবর্তী লোগো কেন্দ্রিক, আর প্যাটেন্ট ছিল যখন অ্যাপল ওর নিজস্ব কোনো একটা টেকনোলজি ডেভেলপ, একটা সফটওয়্যার ডেভেলপ করে, যেমন অ্যাপেলের স্যামসাং এর জন্য ওরা যে অ্যান্ড্রয়েড ইউজ করে আর অ্যাপল ইউজ করে আইওএস, এগুলো হচ্ছে ওদের জন্য প্যাটেন্ট। আর অ্যাপেলের লোগো, স্যামসাং এর নিজস্ব একটা ফন্ট দিয়ে লেখা স্যামসাং, এগুলো হচ্ছে ওদের জন্য ট্রেডমার্ক। এরপর চলে যাই আমাদের কপিরাইটিং পার্টে। ওকে, সো কপিরাইট, যেটা আমি আগে ভুল করে পড়ানো শুরু করে দিয়েছিলাম, তো সেই কপিরাইট আবার ব্যাক করছি। এর আগে একটু দেখে নিই আমাদের ক্লাসের উপস্থিত আছে কারো কোনো কনফিউশন আছে কিনা, কেউ কিছু বলতে চাও কি না? রিয়াজউদ্দিন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছো। 10 মিনিট স্কুলে কি কোনো আইনগত সত্য রয়েছে? তোমার কি মনে হয় না ভাইয়া 10 মিনিট স্কুলে একটা আইনগত সত্য রয়েছে? আমাদের এই যে নির্দিষ্ট ফন্টে আমরা 10 মিনিট স্কুল লিখি, 10 লেখার সময় ভিতরে 10 মিনিটটাকে আমরা একে বোঝাই, আমাদের একটা নির্দিষ্ট আইনগত সত্য রয়েছে। যদি তোমার মনে হয় যে আইনগত সত্য নেই, তাহলে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো। ইটস এন ওপেন চ্যালেঞ্জ। তুমি 10 মিনিট স্কুল নামে নিজস্ব একটা ওয়েবসাইট খুলতে পারো, ফেসবুক পেজ খুলতে পারো, এরপর তুমি দেখবা রিয়েল লাইফে যে কেন এটাকে আমরা বলে থাকি কপিরাইট। এটা কিন্তু তোমার জন্য একটা শিক্ষণীয় বিষয়, এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়, যে কেউ কাজটা করতে পারে, করে দেখতে পারে আসলে রেসপন্সটা কি হয়। অলরাইট, আচ্ছা, আর কারো কি কোনো প্রবলেম আছে? বিজনেস প্রফিট এন্ড ইকোনমিক প্রফিট, আমিনুল ইসলাম নো। প্যাটেন্টটা নিয়ে আরেকটু শুনতে চাচ্ছ মাহমুদা? আচ্ছা মাহমুদা, তোমার জন্য আমি একটু বলে রাখি, আমাদের লাইভ ক্লাসের শুরুর পার্টটাতে আমি প্যাটেন্ট নিয়ে বলেছিলাম। তো তুমি যদি প্যাটেন্টের পার্টটা মিস করে থাকো, তোমার জন্য আরেকটা সুযোগ আছে আমাদের এই লাইভ ক্লাসটা পুনরায় দেখার। তুমি আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে এসএসসি স্লটে ক্লিক করার পর ওপরে লাইভ ক্লাস একটা অপশন দেখতে পাবে, সেখানে গেলে তুমি খুব ইজিলি ব্যবসায়ী উদ্যোগে আমাদের লাইভ ক্লাসটা আরেকবার দেখে নিতে পারো। তো সেখানে তুমি প্যাটেন্টটা আশা করে আবার পেয়ে যাবে। তো আমাদের বাকি বন্ধুদের জন্য আমি কপিরাইটটা আপাতত চলে যাই, কপিরাইটটা কি এটা বোঝাতে। কপিরাইট হচ্ছে শিল্প সাহিত্য সংক্রান্ত। আচ্ছা, যখন শিল্প সাহিত্য সংক্রান্ত বললাম, তখন মনে হতে পারে তাহলে ব্যবসায়ের ক্ষেত্রে কপিরাইটিং কেন? কেন না, কেন না? যখন আমরা কথা বলি মুভি মেকিং নিয়ে, ঠিক আছে, আমরা কথা বলি, কথায় কথায় যখনই তোমাকে প্রশ্ন করা হয় ফেভারিট মুভির নাম কি, প্রথমে তোমার মাথায় হিন্দি মুভি, ইংলিশ মুভি নাম আসা শুরু করে না? তো যেই বলিউড থেকে এগুলো আমরা পাই, যেই হলিউড থেকে আমরা এগুলো পাই, সেখানে কিন্তু মুভি মেকিংটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি।
তাই না? যেই ইন্ডাস্ট্রিতে বিজনেস হয়, সেখানে অ্যাকাউন্টিং হয়, সেখানে ফাইন্যান্স হয়, সেখানে হিউম্যান রিসোর্স কাজ করে। তো ইন্ডাস্ট্রির কথা বললে, বিজনেসের কথা বললে কেবল পণ্য না, সেবাও। যখন পণ্য বলছি, মুভিটা তখন একটা কি আমার জন্য প্রোডাক্ট না? সো যখন আমি এ ধরনের পণ্য বা সেবাটা খুব ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তখন সেই মুভিগুলার উপর আমাকে একটা সেম আগের মতোই মালিকানা দাবি করতে হয়, তাই না? মালিকানা দাবি করতে হয় কেন? যে এটা বিক্রয় থেকে আমি কিছু লাভ করব। যেহেতু আমি একটা মালিকানা দাবি করছি, কেন? যেটা বিক্রয় থেকে আমি লাভ করব, মুভিটার, তখন মুভিটার উপর মালিকানা একটা দাবি করতে হয়। যেইভাবে আমরা এই মালিকানাটা দাবি করে থাকি তার নাম হচ্ছে কপিরাইট করা। কপিরাইট মানে হচ্ছে এই যে আমি একটা শিল্প বা সাহিত্য, এটা আমার একটা নিজস্ব মেধা সম্পদ, তাই না? এই মেধা সম্পদটা বিক্রি থেকে যা লাভ হবে সেটা কেবলমাত্র আমার পাওনা। যেহেতু কপিরাইটিং নিয়ে কথা বলছি, তো তোমাকে জানিয়ে রাখি, যেমন বাংলাদেশে হুমায়ুন আহমেদ যখন বই লিখেছেন, তার বই এখনো বিক্রি হয়, তাই না? এখন নতুন প্রজন্ম আসার পরেও কিন্তু তার বইগুলো বিক্রি হচ্ছে। তিনি কি এখনো লিখে চলেছেন? এটা তো সম্ভব না। কিন্তু তার বইগুলো বিক্রি হয়, বিক্রি থেকে যে লাভটা, এটা তার নমিনিটা পেয়ে থাকে। এটাই হচ্ছে কপিরাইটের একটা বেনিফিট। সো কপিরাইট নিয়ে যেহেতু কথা বলছিলাম, কপিরাইট থেকে একটা ছোট প্রশ্ন আছে তোমার জন্য। একটু ঝটপট আমাকে কপিরাইটের একটা ছোট কোয়েশ্চেনের অ্যান্সার করে দাও। যেহেতু তোমাদের এসএসসি খুবই সামনে, তো মনে হয় না এটা অ্যান্সারটা করা থেকে কারো ভুল হবে। খুব সিম্পল, কপিরাইটের রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর থাকে? যেটা আমরা সবাই জানি যে কপিরাইটটা তুমি প্রথমে একবার রেজিস্ট্রি করো, রেজিস্ট্রি করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটার মেয়াদকাল থাকে। ওই মেয়াদকালটা আমাকে জাস্ট কমেন্ট সেকশনে একটু বলে দাও। ওকে, আমি ওয়েট করছি তোমার কমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রশ্ন করেছো লালন, সফটওয়্যার হবে না কপিরাইটে? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি একটা সফটওয়্যার বানিয়ে থাকো, ফার্স্ট অফ অল, যদি এটা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন বানিয়ে থাকে নিজস্ব উদ্ভাবন, তাহলে সেটা প্যাটেন্ট করা যাবে, রিমেম্বার। আর যদি তুমি সেটাকে কপিরাইট বলতে চাও, তাহলে সেটা হতে পারে একটা পার্টিকুলার টেকনোলজি, নট দ্য এন্টায়ার সফটওয়্যার। ঠিক আছে? 7 বছর বলছো? 7 ফার্স্ট আমাকে রাইট অ্যান্সার করেছো লালন, থ্যাংক ইউ সো মাচ লালন 7 অ্যান্সার করার জন্য। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ইমন বলেছো 7, রাফি বলেছো 7, আর নাহার বলেছো 9 বছর। আপু 9 বছর হবে না, অ্যান্সারটা 7 বছর। ঠিক আছে, হৃদয় বলেছো 7। আচ্ছা, শাহরিয়ার রিমন বলেছো 10 বছর। আচ্ছা গাইজ, যারা 10 বছর বলছো তাদেরকে একটু বলে দেই, 10 বছর কখন হবে? যখন তুমি নবায়ন করছো, রেজিস্ট্রিটাকে রিনিউ করছো, তখন সেটাকে আমরা বলবো 10 বছর। আর যখন তুমি রিনিউ করছো না প্রথমবার, তখন সেটা 7 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা ভুল করছো কোনো সমস্যা নাই, নেক্সট ইয়ার নেক্সট টাইম যেন ভুল না হয় সেটার জন্য আমরা চেষ্টা করে দেখব। যেহেতু আমরা 3টা খুব ইম্পর্টেন্ট টপিক পড়ে ফেললাম আজকের, সো একটু সাম আপ করি। হ্যাঁ, সাম আপ করবো ছোট ছোট কিছু কোয়েশ্চেনের মাধ্যমে। তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বাটা, যেটা নিয়ে আমরা তখন কথা বলছিলাম, সেই বাটা নিয়ে, বাটার এই প্রশ্নটা অ্যান্সার করো, তাহলে বুঝতে পারবো যে তোমার বাটার ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট বুঝতে কোনো কনফিউশন আছে কিনা। বাটার আদলে যদি টাটা শুজ নামে কোনো একটা ব্যবসা শুরু করা হয়, তাহলে সেটা ব্যবসায়ের কোন আইনগত লাইসেন্সের পরিপন্থী? একটু ঝটপট কমেন্ট সেকশনে আমাকে রাইট অ্যান্সারটা করে ফেলো। বি, লালন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমাকে লালন রাইট অ্যান্সারটা করেছো, কি ট্রেডমার্ক, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, রিয়াজুদ্দিন বলেছো যে ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স আলাদা করলে জটিল হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে পারি? ভাই জটিল কেন হবে? আচ্ছা আমি বলে দিই, তুমি যখন কোন একটা সিটি কর্পোরেশনের ভেতরে ব্যবসা করতে চলেছো, তখন তোমাকে ওদের কাছ থেকে পারমিশন নিতে হয় যে ভাই আমি কি এখানে ব্যবসাটা করতে পারবো। ওই যে একটা ছাড়পত্র, দ্যাট ইজ কল্ড ট্রেড লাইসেন্স। ট্রেড করার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য লাইসেন্স। আর ট্রেড করার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য যখন তুমি একটা প্রতীক ইউজ করছো, which is a mark, that is called trademark. Simple. ট্রেডমার্ক অ্যান্সার যারা করছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, দ্যাটস দ্য রাইট অ্যান্সার, ট্রেডমার্ক। আচ্ছা, কেন ট্রেডমার্ক হলো? বিকজ বাটার একটা নিজস্ব নাম আছে। ট্রেডমার্ক পড়ানোর সময় আমি নামটা অনেকবার ব্যবহার করেছিলাম। বাটার নামটাকে চুরি করে তুমি টাটা শুজ লিখে বিক্রি করা শুরু করবা বাটার আদলে,
আদলে বলতে বুঝিয়েছি বাটার মতো করে লিখে, দ্যাট ডাজন্ট মেক ইউ বাটা, তাই না? সো এটা হচ্ছে যেই লাইসেন্সের পরিপন্থী, দ্যাট ইজ ট্রেডমার্ক। ঠিক একই সাথে এটা রাইট অ্যান্সার করার জন্য কনগ্রাচুলেশনস। এরপর আরেকটা ছোট প্রশ্ন একটু করে দেই। যদি তুমি চাও তোমার বন্ধুকে নিয়ে অ্যান্সার করতে, তাহলে বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ট্যাগ করে তাকেও আমাদের লাইভ ক্লাসটাতে নিয়ে আসো। আমরা জেনে নিই বন্ধুর অ্যান্সারটা কি হয়। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এটার স্বীকৃতিটা নিম্নের কোন লাইসেন্সটা হবে? ছটপট আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকে যারা কমেন্ট করছো তাদেরকে একটু বলে রাখি, আমাদের আজকে যেহেতু ব্যবসায় উদ্যোগের ক্লাস হচ্ছে, তো পরবর্তী ব্যবসা শিক্ষার ক্লাসটা চেষ্টা করবো আমি অ্যাকাউন্টিং রাখার। তো আজকে তোমাদের সাথে পরিচয় করে দিব আমাদের পরবর্তী অ্যাকাউন্টিং ক্লাসের ইনস্ট্রাক্টরের। আমাদের সাথে আজকে উপস্থিত আছে তানজিল। তানজিল আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। আমি আশা করবো তানজিল এসে তোমাদেরকে একটা হাই দিয়ে যেতে পারবে। তানজিল, ক্যান ইউ? আচ্ছা, তানজিল খুবই এক্সাইটেড তোমাদের সাথে দেখা করার জন্য। আচ্ছা, সো ভাইয়ার কাছে নেক্সট ক্লাসে, সবাই দেখতে পাচ্ছ তানজিলকে? সো তানজিল আমাদেরকে নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং দেখাবে। সো অ্যাকাউন্টিং নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, যদি তোমার পার্টিকুলার কোনো কিছু জানতে চাওয়ার থাকে, আমরা লাস্ট ক্লাসের সমন্বয় জাবেদা পর্যন্ত করেছিলাম। এর পরবর্তী টপিকটা থেকে তানজিল ভাইয়া ট্রাই করবে তোমাদের সাথে লাইভ ক্লাসে উপস্থিত থাকা। থ্যাংক ইউ সো মাচ তানজিল। আমরা তাহলে কমেন্ট সেকশনে ব্যাক করছি। আচ্ছা, কপিরাইট সংক্রান্ত অনেকগুলো রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। অ্যান্সার সি তো না, আলমামুন তুমি মনে হয় আগের প্রশ্নটা অ্যান্সার করেছো, রাইট? মোহাম্মদ জাহিদ বলেছো কপিরাইট, হাসান বলেছো কপিরাইট, ইমন কপিরাইট বলেছো, লালন আমাকে অনেকগুলো রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই কপিরাইট কপিরাইট কপিরাইট। সুশান্ত বিশ্বাস বলেছো প্যাটেন্ট। ভাই এটা প্যাটেন্ট হবে না, বিকজ এটা কোনো আবিষ্কার বা উদ্ভাবন না, এটা একটা শিল্প সংক্রান্ত মেধা সম্পদ, এই জন্য এটা কপিরাইট হবে। ওকে, যেহেতু বলেছিলাম কিছু শব্দ খেয়াল করতে, ওই শব্দগুলো একটা ছিল শিল্প সাহিত্য, যেহেতু গীতাঞ্জলি একটা সাহিত্য, দ্যাটস ওয়াই কপিরাইট ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরই সাথে লাস্ট আরেকটা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেনটা করার পর আমি বুঝে যাব যে আমাদের এটা সংক্রান্ত আর কোনো কনফিউশন নাই। কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের হাতের কাছে যত কলম, সব কলম ইউজুয়ালি এই ব্র্যান্ডেরই হয়ে থাকে। ইনফ্যাক্ট আমার ব্যাগের মধ্যে যে কলম সেটাও ম্যাটাডরের। সো সেই ম্যাটাডোর পেনের নামটার আইনগত স্বীকৃতি কি? ম্যাটাডোর পেনটার আইনগত স্বীকৃতি, ম্যাটাডোর পেনের আইনগত স্বীকৃতিটা একটু দেখে নেই কি, ছটপট কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। আল আমিন বলেছো অপু, অপু বলতে তোমাকে, ওকে আই এম সো সরি আল আমিন, দ্যাট ইজ অপু ফর ইউ। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্টরা কমেন্ট করেছো একজন নাফিস আশরাফ, নাসিফ, সরি নাফিস, তোমার যদি সায়েন্স সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তুমি কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিতে পারো। আমাদের 10 মিনিট স্কুলের যারা পেছনে কাজ করছে ব্যাক এন্ডে, ওরা তোমার প্রশ্নটা অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, ইমন, ইমন বলেছে ট্রেডমার্ক, থ্যাংক ইউ সো মাচ ইমন, আমাকে ফার্স্ট রাইট অ্যান্সার করেছো। জাহিদ বলেছো ট্রেডমার্ক, নিঝুম বলেছো ট্রেডমার্ক, প্যাটেন্ট হবে না, ট্রেডমার্ক বলেছো নাজমুন, ফারজানা, লালন, তামিন, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইয়াস, দ্য রাইট অ্যান্সার ইজ ট্রেডমার্ক। কেন? বিকজ ম্যাটাডোর এই নামটা তোমার মাথার মধ্যে যে ইনজেক্ট করে ঢুকায় দেওয়া হয়, যে প্রতীকটা, যে মার্ক, দ্যাট ইজ ট্রেডমার্ক। আচ্ছা, তো এরই সাথে যেহেতু আমাদের কপিরাইট, ফ্র্যাঞ্চাইজিং, ট্রেডমার্ক, প্যাটেন্ট পড়া হয়ে গেল, এরপর আমরা আমাদের পরবর্তী টপিকটাতে আজকে চলে যাব। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর আমাদের ক্লাসে আজকে পরবর্তী টপিকটাতে যাব, যেটা কিনা ব্যবসায় পরিকল্পনা অর্থাৎ বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান এই শব্দটা অর্থাৎ ব্যবসায় পরিকল্পনা, আমি একটু বাংলায় লিখে রাখি না, নাহলে বুঝতে প্রবলেম হতে পারে। ব্যবসায় পরিকল্পনা, ব্যবসায় পরিকল্পনা এই শব্দটা কেন আসছে এটা একটু বলি। আমরা সবাই জানি যে ব্যবসায় করতে গেলে আমাদের কিছু মৌলিক জিনিস লাগে, রাইট? কি কি লাগে? ভূমি, মূলধন, শ্রম, আরেকটা সংগঠন। ভূমি, মূলধন, শ্রম, সংগঠন, এই সবগুলার কোনোটাতেই না আমরা কখনো সাফিসিয়েন্ট থাকি না, কোনোটাই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে থাকে না। কি হয়, আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। প্রশ্নের উত্তরগুলো কেন করতে হয়?
প্রশ্ন উত্তর করতে হয়। সে ফর এক্সাম্পল তুমি তোমার যত পরিমাণে তুমি চিন্তা করলা যে আমি একটা আচ্ছা আমি একটা কার্বোনেটেড বেভারেজ ড্রিঙ্ক বাজারে ছাড়বো। কি ছাড়বো? কিছু না, একটা কোলা ছাড়বো। কার্বোনেটেড বেভারেজ ড্রিঙ্ক অর্থাৎ একটা কোলা বাজারে ছাড়বো। এখন এই কোলাটা যখন বাজারে ছাড়বো, কোলাটা উৎপাদন করার আগে আমি চিন্তা করতে হবে মার্কেটে আমার কম্পিটিটর কারা। পেপসি, কোকা কোলা, মোজো, ওরা তো অনেক বড় বড় কম্পিটিটর। ওদের সাথে কম্পিট করে মার্কেট পাওয়াটা আমার জন্য একটু টাফ না? একটু টাফ। তো আমি তখন চিন্তা করলাম আমি কোলা ফ্লেভার্ড, চিন্তা করো আমি একটু চেঞ্জ করব এখন, কোলা ফ্লেভার্ড এনার্জি ড্রিঙ্ক বাজারে ছাড়বো। এনার্জি ড্রিঙ্ক, এই যে কোলা ফ্লেভার্ড এনার্জি ড্রিঙ্ক, নামকরণ করো, ট্রেডমার্ক করো, কি নাম রাখবা? তুমি তোমার মতো নাম রাখো, আমি আমার মতো নাম রাখি, আমি কার্বো এক্স রাখলাম। সো এই যে কোলা ফ্লেভার্ড এনার্জি ড্রিঙ্ক বাজারে ছাড়বো, এটা বাজারে ছাড়ার জন্য আমাকে কি করতে হবে? উৎপাদন করতে হবে, একটা প্ল্যান্ট লাগবে। সেই প্ল্যান্টটা রাখার মতো আমার কাছে পর্যাপ্ত ক্যাপিটাল নাই, মূলধন নাই। সো মূলধন যখন আমার ডেফিসিয়েন্সি থাকে, প্রথমেই আমরা কার কাছে যাই? প্রথমেই যেই নামটা মাথায় আসে, which is called ব্যাংক। একটু দেখে আসি কারো কোনো কমেন্ট সেকশনে কোয়েশ্চেন আছে কিনা। ক্যালকুলাসের ক্লাস শেষ। ইমরান, তোমার জন্য ক্যালকুলাসের ক্লাস পরবর্তী যেদিন গণিতের ক্লাস হবে সেদিন তোমাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি আমাদের পেজের সাথে থেকো। যদি তুমি আমাদের ফেসবুক পেজের সাথে লিংক থাকো তাহলে তুমি খুব দ্রুত আমাদের রুটিনটা আপডেটেড হলে জেনে যেতে পারবে। তো কথা বলছিলাম, মূলধনের ডেফিসিয়েন্সি হলে কি করব? মূলধনের ডেফিসিয়েন্সি হলে আমরা ব্যাংকের কাছে যাই। ব্যাংক তখন তোমাকে ঋণ দেয় এবং সে তোমার কাছে জানতে চায় তুমি এই ঋণের টাকাটা আসল প্লাস সুদ পরিশোধ করতে পারবে কি না। এখন আমি ওকে কিভাবে অ্যাসিওর করব যে হ্যাঁ আমি এই মূলধনটাকে আমি ডেফিসিয়েন্সির কারণে ঋণ নিলাম, সেটা আসল এবং সুদ সহ আমি পরিশোধ করতে পারবো। এই অ্যাসিওরেন্সটা তাকে দেওয়ার জন্য আমাকে কি করতে হয়? আমাকে একটা বিজনেস প্ল্যান রেডি করতে হয়। যখনই বলবো প্ল্যান, তখনই সেটা ভবিষ্যৎ সংক্রান্ত হয়ে যায়, তাই না? তাহলে আমি এস্টিমেশন করব যে আমার কি পরিমাণে বিক্রি হতে পারে, কি পরিমাণে লাভ হতে পারে, কত পরিমাণে বিক্রি করতে হবে, এবং আমি তখন দেখবো আমার আন্ডারে কত পরিমাণে মানুষজন নিয়োগ করতে হবে, তাই না? আমার এখানে সিইও কে হবে, এমডি কে হবে, এক্সিকিউটিভস কত হবে, ওয়ার্কার্স কত হবে, এবং এছাড়াও আমার যে মূলধন আছে সেই মূলধনটা আমি কোথায় কোথায় খরচ করব, আর কি কোথাও ইনভেস্ট করব, আমার কোথায় কোথায় এটা খরচ হবে, এবং কোত্থেকে আমার আয় হবে, এই সংক্রান্ত আমার একটা পূর্ণ বিবরণ প্ল্যান করে দিতে হয়। এই প্ল্যানটা দেখে যদি আমার ব্যাংকার খুশি হয় তাহলে সে আমাকে নির্দিষ্ট পরিমাণে ঋণটা দিবে। তাকে যদি খুশি করতে পারি মূলধন আসবে, মূলধন আসলে ব্যবসাটা চলবে, ব্যবসাটা চললে লাভ হবে, মুনাফা হবে, তার ঋণ পরিশোধ হবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান করার জন্য তাহলে আমরা যদি কিছু ধাপের কথা বলি, আমাদের কিছু ছোট ছোট ধাপ অনুসরণ করতে হয়, তাই না? ধাপগুলোর মধ্যে প্রথম ধাপটা ছিল তোমাকে চিন্তা করতে হবে প্রোডাক্টটা কি, which is called প্রকল্প নির্বাচন করা। তার মানে প্রকল্প নির্বাচন হচ্ছে যে কোনো একটা পণ্য বা সেবা নির্ধারণ করা। আমার পণ্যটা কি ছিল? একটা কোলাটার নাম কি ছিল? কার্বো এক্স। অলরাইট, এখন সেকেন্ড স্টেপে চিন্তা করব এই যে প্রকল্পটা চিন্তা করলাম বা যে বিজনেসটা দাঁড়া করাবো, যে পণ্যটা বিক্রি করবো বা সেবাটা দিব, সেটার বাজারের কি অবস্থা। তার মানে আমাকে এখন কি করতে হবে? বাজার নিয়ে চিন্তা করতে হবে, জরিপ করতে হবে। এরপর এই যে বললাম জরিপের কথাটা, আমি সারফেস ইউজ করে চেষ্টা করব তোমাদেরকে জরিপের একটা ছবি দেখিয়ে দেওয়ার। সো এর পরবর্তী ধাপে যখন আমরা জানার চেষ্টা করব যে আমার প্রকল্পের সারফেসে একটু যদি জরিপটা আমরা দেখতে পারি, ইমু, তাহলে খুব ভালো হয়। তুমি কি টেন দিতে পারো? থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম, প্রকল্প করতে গেলে দেখবো মার্কেটে কম্পিটিটর কারা। আমার বিভিন্ন ধরনের জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব মানুষ কি ধরনের কোলা খেতে পছন্দ করে। তার মানে আমি এখন প্রকল্পটাকে এই পর্যায়ে এসে যাচাই বাছাই করব, যাচাই করা, জরিপ করা। আচ্ছা,
একটু কমেন্ট সেকশনে দেখে আসি কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা আপু, অর্থনীতির ক্লাস করতে চেয়েছো? অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স এর ক্লাসটা পরবর্তী যেদিন নাহিয়ান ভাইয়া নিয়ে থাকবেন রুটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একটু লাইভ ক্লাসে আমাদের সাথে থেকো, ঠিক আছে? তো এই যে বললাম যাচাই করা, জরিপ করা, এইসবের মাধ্যমে আমি প্রকল্পটাকে কি করব, নির্বাচন করব। আচ্ছা, যখন বললাম জরিপ, জরিপ শব্দটা কেন বললাম? জরিপ শব্দটা বললাম জানার জন্য যে মার্কেটে, বাজারে বাজারে আমার এই প্রোডাক্টের যারা মানে ক্রেতা রয়েছে তারা কি কি ধরনের এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করে, কি কি ধরনের এনার্জি ড্রিঙ্ক তারা খেতে অভ্যস্ত। ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে কি বলতে পারো যে আচ্ছা জরিপের উত্তরটা মাহিন আমি তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি। আর আহনাফ তুমি বলেছো যে ক্লাসটা মিস করে গেছো, কোনো সমস্যা নাই। আহনাফ, ইফতি, তোমরা আমাদের লাইভ ক্লাসটা ওয়েবসাইট থেকে লাইভ ক্লাস সেকশনে গিয়ে আবার দেখে নিতে পারো। একটু অপেক্ষা করো, লাইভ ক্লাস যখন মানে আপলোডেড হয়ে যাবে তখনই তুমি পুরো ক্লাসটা আবার দেখতে পারবে। জরিপের অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, সজীব উত্তর করেছো, আমার মনে হয় মাহিনকে উত্তরটা করেছো, আমি একটু পড়ে শোনাই। যে বাজারের সাথে না কম্পেয়ার করে আমি জনগণ থেকে জরিপ করে কি টাইপ তারা কিনতে চায় তা জানতে পারি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ জরিপ। কথা বলছিলাম যে বাজারে জরিপটা আমি কেন করি, করি এটা জানার জন্য যে বাজারে কি কি কম্পিটিটর আছে। তো আমাকে একটু কমেন্ট সেকশনে বলো বাজারে এনার্জি ড্রিঙ্কের কম্পিটিটর কারা কারা। খুব ঝটপট আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যে তোমার মাথায় এই মুহূর্তে কি কি নাম আসছে। বাজারে আমি যদি কার্বো এক্সটাকে এখন ছাড়তে চাই, একটা কোলা ফ্লেভার্ড এনার্জি ড্রিঙ্ক, আমার বাজারে কম্পিটিটর কারা কারা হবে এই মুহূর্তে এনার্জি ড্রিঙ্ক কি কি মানে বাজারে আছে, যা যা নাম মনে আসে আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে বলো। তুমি যে নামটা বলবো আমি সেই নামটা দিয়েই বাকি ক্লাসটা করাবো। আচ্ছা, ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি হলো পরিকল্পনা, মুনাফা অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তাই হচ্ছে বিজনেস প্ল্যান। লালন খুব সুন্দর ডেফিনেশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সেলিম বলেছো প্রাণের কথা। প্রাণ কিন্তু ভাইয়া এনার্জি ড্রিঙ্কের জন্য বাজারে নাই। সো আরেকটু চেষ্টা করো তো পাও কিনা। কোকা কোলা, কোকা কোলা বলেছো, which is a beverage drink, not an energy drink. এনার্জি ড্রিঙ্ক টাইগার, স্মৃতি থ্যাংক ইউ সো মাচ। টাইগার নামটা একদম ক্লাসিক ছিল, আমি এই নামটাই চাচ্ছিলাম। টাইগার, আরো নাম আছে আমি নিজেই বলে দিই। টাইগার আছে, শার্ক আছে, দেন স্ট্রিং এনার্জি ড্রিঙ্ক আছে, তাই না? সো এই যে নামগুলা বললাম, এই নামগুলা কে কোনটা ব্যবহার করে এটা জানার জন্য আমরা পারি এরকম একটা গুগল ফর্ম করতে পারি। আচ্ছা, আমি এখানে এই সংক্রান্ত গুগল ফর্ম নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছিলাম আমার ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সংক্রান্ত একটা অ্যাসাইনমেন্টের জরিপটার জন্য আমি কি ফর্ম ব্যবহার করেছিলাম সেটা। জাস্ট ফর্মটা কি করা যেতে পারে এটা দেখানোর জন্য তোমাদের কাছে দেখাচ্ছি। খেয়াল করছো অনেকগুলো কোয়েশ্চেন আছে এখানে। নাম জানতে চেয়েছি, তোমার এজ জানতে চেয়েছি, তোমার পার্সিং জব, দ্যাট মিনস আমি তোমার কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর চেয়েছি। এই প্রশ্নের উত্তরগুলো জানার মাধ্যমে আমি বুঝে যাব যে আমার বাজারে এই কার্বো এক্স এর কম্পিটিটর কারা। অর্থাৎ আমি প্রশ্ন করতে পারি যে আপনি কি এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করেন, আপনি কোন ধরনের এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করেন, কেন। এই ধরনের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি যখন বুঝবো এই প্রোডাক্টের মার্কেটটা কিরকম, তখন এই বিজনেস প্ল্যানের আমি সেকেন্ড স্টেজে চলে আসবো। ফাইনালি যদি আমার মনে হয় যে কার্বো এক্সটা বাজারে ছাড়াটা আমার জন্য প্রফিটেবল, ইন দ্যাট কেস ফাইনালি আমি সেটা প্রতিবেদন প্রস্তুত করব। কি করব, একটা প্রতিবেদন অর্থাৎ একটা রিপোর্ট লিখবো। সো এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা আমাদের বিজনেস প্ল্যানটা করি। অলরাইট, সো বিজনেস প্ল্যানটা করার মাধ্যমে যেই প্রশ্নগুলোর আমি উত্তর জানতে চাই তখন আমাকে দুটা কাজ করতে হয়, একটা ম্যাক্রো স্ক্রিনিং, একটা মাইক্রো স্ক্রিনিং। এই দুটো একটু লাস্ট বলে দিই ব্যাপারটা কি হয়। ম্যাক্রো স্ক্রিনিং অ্যান্ড মাইক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে সামষ্টিক, ওকে, সামষ্টিক, আর মাইক্রো হচ্ছে ব্যষ্টিক। এই দুটো শব্দ একটু কঠিন হলেও আমি এখন তোমাকে খুব ইজিলি এটা বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়। যখন আমার ব্যবসায়ের বহির্ভূত অর্থাৎ এটা যদি আমার ব্যবসা হয়, ব্যবসায়ের বাইরের বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকে, তাই না? ব্যবসার বাইরের বিভিন্ন ফ্যাক্টর আমার ব্যবসাকে প্রভাবিত করে। ফ্যাক্টর গুলো কি কি হতে পারে? ফ্যাক্টর গুলো হতে পারে আমার পপুলেশন, তাই না? আমার দেশের মানুষ সংখ্যা যদি বেশি হয়
এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। অনেক বড় মার্কেট, যদি চায়নায় গিয়ে মার্কেটিং করতে বলে এটা আমার জন্য ইজিয়ার না, অনেক বড় মার্কেট। আচ্ছা, পপুলেশন হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে। আমার যদি বাংলাদেশে গরমকাল বেশি সময় থাকে একরকম এনভায়রনমেন্ট, শীতকাল বেশি সময় থাকে আরেক রকম এনভায়রনমেন্ট। সোশ্যাল হতে পারে, আমার দেশের মানুষ কি আদৌ এনার্জি ড্রিঙ্ক খায় নাকি ওরা এটাকে খারাপ কিছু মনে করে খায় না, কোনো মিসকনসেপশন আছে কিনা এই সংক্রান্ত। এটা হচ্ছে সোশ্যাল রিলেটেড, সোশ্যাল পয়েন্ট অফ ভিউ। পপুলেশন, এনভায়রনমেন্ট, সোশ্যাল। টেকনোলজিক্যাল, আমার এখানে এটা বানানোর জন্য যে টেকনোলজি প্রয়োজন সেটা আছে কিনা। দেন লিগাল এনভায়রনমেন্ট, এটার কি কোনো ধরনের কোনো লিগাল কোনো মানে কোনো অবৈধ মনে করা হয় কিনা এটাকে, এটা উৎপাদন কি আদৌ বৈধ। এই যে বললাম পেস্টেল, এই পেস্টেলের উত্তরের মাধ্যমে তুমি ম্যাক্রো স্ক্রিনিংটা করতে পারো, এটা জানতে পারো যে এই পণ্যটা আদৌ বাজারে চলবে না। মাইক্রো স্ক্রিনিং এ কি করা হয়, মাইক্রো স্ক্রিনিং এ জানতে চাওয়া হয় এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমার কারিগরি দক্ষতা আছে কিনা, অর্থাৎ আমার এটা বানানোর জন্য যে ধরনের লোকবল প্রয়োজন তারা কি আদৌ দক্ষ, তাদের এফিসিয়েন্সি রেট কিরকম, আমি কি পারবো এটা প্রস্তুত করতে, আমার যে ধরনের জনশক্তি হিউম্যান রিসোর্স প্রয়োজন কত পরিমাণ টাকায় তাদেরকে আমি পাবো, অর্থাৎ আমার যেই বেতন বা মজুরি দেওয়ার ক্ষমতা তার মধ্যে কি আমি তাদেরকে পাবো কিনা। সো এই সংক্রান্ত জরিপ যখন করো তখন সেটাকে আমরা বলি ব্যাস্টিক বা মাইক্রো স্ক্রিনিং। সো এইগুলা করার মাধ্যমে আমি কি জানতে চাই, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানতে চাই যে আমি কি পরিমাণে বিক্রয় করলে আমি লাভ করতে পারবো। লাভ না হলেও, যদি লাভ নাও হয়, অ্যাটলিস্ট একটা ব্রেক ইভেন পয়েন্টে যেন আসতে পারি। কেন? বিকজ আমার একটা পার্টিকুলার ফিক্সড কস্ট ইনকার হয়ে যায়, তাই না, একটা নির্দিষ্ট পরিমাণে স্থায়ী খরচ। এরপর আমার কিছু ভেরিয়েবল কস্ট থাকে যেটা কিনা আমার ফিক্সড কস্টের পর প্রত্যেকটা ইউনিটের সাথে সাথে যখন বাড়তে থাকে নির্দিষ্ট রেলেভেন্ট রেঞ্জ পর্যন্ত। আমার একটা মোট খরচ থাকে যেটা হচ্ছে আমার টোটাল কস্ট। দেন আমার একটা টোটাল রেভিনিউ থাকে, কত পরিমাণে আমি আয় করছি। এরপর আমি জানার চেষ্টা করব কোন পর্যায়ে গেলে আমার সব খরচগুলা উঠায় আনতে পারবো, কোন পয়েন্টে গেলে খরচগুলা উঠে আসবে। এই পয়েন্টটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন অ্যানালিসিস। সো এই ব্রেক ইভেন পয়েন্টে গেলে আমরা বুঝি যে আমার পুরা খরচটা উঠে আসছে এবং এর পরবর্তীতে যতগুলা প্রোডাক্ট আমি কোয়ান্টিটি সেল করব তত পরিমাণে আমার কি বাড়বে, প্রফিট। সো এই প্রফিট রিজনটা দেখানোর জন্য আমি বিজনেস প্ল্যানটা বানাই এবং এটা প্রেজেন্ট করি আমার স্টেক হোল্ডারদের কাছে। সো এটা ছিল আমাদের আজকের প্রথম ব্যবসায়িক উদ্যোগ সংক্রান্ত এসএসসি লাইভ ক্লাস। পরবর্তী লাইভ ক্লাসে আমরা দেখবো ব্যবস্থাপনা আর বাংলাদেশের শিল্প। সো আজকের লাইভ ক্লাসটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে পরবর্তী লাইভ ক্লাসে অবশ্যই আমাকে জানিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে। টেক কেয়ার।